মায়াবতী, আমার মায়াবতী। বৃষ্টিময় পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একটু আগের বৃষ্টির প্রকোপ থাকলে ও এখন কমে এসেছে। আনে তো চোখ বুজে আছে, বৃষ্টি গায়ে মাখছে আবেশে। একটু দূরে দাঁড়িয়ে এক যুবক তৃষ্ণার্থ দৃষ্টিতে চেয়ে আছে। তার চোখের যেন সমুদ্র সমান তৃষ্ণা। এই তৃষ্ণা এই জীবনে মিটবে না। এ যুবক বিগত কয়েক মিনিট যাবৎ এক দৃষ্টিতে প্রেয়সীর পানে তাকিয়ে আছে, তবু তার তৃষ্ণা মিটছে না। চোখে এক আকাশতম আকুলতা নিয়ে প্রেয়সীর পানে চেয়ে আছে। আনার চোখ মেলে চাইল। বৃষ্টির ঝাপটা অনেকটাই কমে এসেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন। আনা ছাদের দরজায় দাঁড়ানো অর্ণবকে দেখে চমকে উঠল। অর্ণব ছাদের দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনা একবার নিজের দিকে তাকায়, একবার অর্ণবের দিকে। বৃষ্টিতে ভিজা দারুণ কাপড় আটসাট হয়ে গায়ের সাথে চিপসে আছে। তবে স্বস্তির বিষয় হলো গায়ে সুন্দর করে ওড়না চড়ানো। আনা এগিয়ে গেল অর্ণবের দিকে। অর্ণব এখনো ঘোরের মাঝে আছে। আনে অর্ণবের চোখের সামনে চুটকি বাজালো। এই যে মিস্টার অসভ্য এমপি, আপনি এখানে কি করছেন? আনের কথা শুনে অর্ণবের ঘোর ভাঙল। আনাকে নিজের এতটা কাছে দেখে অবাক হলো, তবে চমকালো না। মেয়েটা না একটু আগে চোখ বুজে বৃষ্টি উপভোগ করছিল, তাহলে ওর সামনে কখন এলো? এই যে কি ভাবছেন? আনে ফের জিজ্ঞেস করলো। অর্ণব কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো। তুমি আমার সামনে কখন এলে? তুমি না দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলে? আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আগে আমি জিজ্ঞেস করেছি। অর্ণব কিছু না বলে আনার কাছে এগিয়ে এলো, কানে ফিস ফিস করে বলল, তুমি জানো তোমার বৃষ্টিতে ভেজা অবস্থায় কেমন লাগে? আনায়া দুদিকে মাথায় নাড়িয়ে না বোঝালো। অর্ণবের ঠোঁটের কোণে দেখা দিল দুষ্টু হাসি। আর একটু ঝুঁকে আনায়ার কানে সাথে ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থায় দাঁড়িয়ে বলল, বৃষ্টিতে ভিজলে মেয়ে তোমায় আবেদনময়ী লাগে। তোমার সেই রূপ একজন পুরুষকে নিমিষে কাও করে ফেলতে পারে। পুরুষ তার কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে। কিন্তু আমায় দেখো, দিব্যি এখনো তোমার সামনে দাঁড়িয়ে আছি সভ্য হয়ে, তাও তুমি আমায় অসভ্য বলো। আফসোস, তুমি আমায় বুঝলে না। অর্ণবের কথার বিপরীতে আনায়া কি বলবে বুঝে পেল না। অর্ণবকে এতটা কাছে দেখেও ঘাবড়ে গেছে। স্ট্যাচু হয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই। মনের মাঝে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। অর্ণবের নিঃশ্বাস এসে পড়েছে আনায়ার ঘাড়ের ওপর। আনায়ার ঘাড় কেমন শিরশির করছে, দম আটকে এসছে। অর্ণব আনায়ার অবস্থায় বুঝে আসলো। মেয়েটা যে ঘাবড়ে গেছে তা বুঝতে ওর বাকি নেই। আনায়াকে আর একটু ঘাবড়ে দিবে একই ভঙ্গিতে বলল, আরেকটা কথা বলবো। আনায়া কিছু বলার মতো অবস্থায় নেই, দম বন্ধ করে খিচ মেরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা রূপে তোমায় অনেক বোল্ড লাগছে মেয়ে। নেশা ধরে যাচ্ছে আমার। নেশা, এ যেন এক অদম্য নেশা। দায় হয়ে পড়ছে আমার এ নেশা থেকে নিজেকে আটকাতে। আনায়ার আর সহ্য হলো না, অর্ণবের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অর্ণব আচমকা ধাক্কায় খানিকটা পিছিয়ে গেল। আনায়া দৌড়ে ছাদ থেকে যেতে যেতে বলল, অসভ্য এমপি। বলে দৌড় লাগালো, তবে বেশি দূর যেতে পারল না। বৃষ্টির পানি ছাদে একটু একটু জমা আছে। আনায়া স্লিপ কেটে পড়ে যেতে নিল, পড়লে সোজা ফ্লোরে। মাথার জায়গায় থাকবে না, ফেটে চৌচির হয়ে যাবে। আনায়া হাত বাড়ালো, তবে আঁকড়ে ধরার মতো কিছুই পেল না। ভয়ে চোখ বুজে নিল। সেকেন্ড গড়িয়ে মিনিট পার হলো। আনা অনুভব করলো পড়েনি, শূন্য ভাসছে। ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো। চোখের সামনে ভেসে উঠল অর্ণবের মুখখানা। আনা কেমন ব্যাককেলের মতো মানুষটার দিকে তাকিয়ে রইল। নিজের অবস্থান সম্পর্কে খেয়াল হতেই ভালো করে তাকিয়ে দেখলো অর্ণব ওকে ধরে রেখেছে। অর্ণবের হাতের ওপর আনায়ার মাথা। তাড়াহুড়ো করে উঠতে চাইল, তবে আবার পড়ে যেতে লাগলো। অর্ণব ধরে ফেললো। ব্যাঙের মতো লাফালাফি কেন করছো? একটু স্বস্তি মতো থাকো। অর্ণব আয়নাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। আনায়া নাকের পাটা ফুলিয়ে বলল, আপনি আমায় ব্যাং বললেন? আপনার সাহস তো কম না। অর্ণব আনায়া নাক টেনে দিল। অতঃপর বলল, ব্যাঙের মতো লাফালাফি করলে ব্যাঙ বলবো না তো হাতি বলবো? আর আমার সাহস বরাবরই একটু বেশি। আনায়া বুঝলো এই লোকের সাথে তর্কে যে লাভ নেই, এ শুধু শুধু কথা পেঁচাবে। আপনার সাথে কথা বলাই বেকার, থাকেন আপনি, আমি গেলাম। আনায়া গটগট পায়ে হেঁটে চলে এলো। অর্ণব তাকিয়ে রইল প্রেয়সীর যাওয়া পানে। আবিরকে একটু নিয়ে একটু বের হবে তাই এসেছিল। আবির রেডি হচ্ছিল বলে
ও টুকি মারলো আনায়ার ঘরে। মেয়েটাকে রুমে না পেয়ে কি ভেবে যেন ছাদে এলো। ছাদের দরজার পা রাখতেই চোখ আটকে গিয়েছিল এক বৃষ্টিকন্যাতে, যে পৃষ্ঠ উপভোগ করায় ব্যস্ত ছিল। মেয়েটা একটু টের পায়নি একজন পুরুষ তাকে মুগ্ধ চোখে দেখছিল। অর্ণবের নিচে নেমে এলো। আবিরে রেডি হওয়া হলে দুজন বের হবে। আনায়া আরো অর্ষা ভার্সিটি এসেছে। মাঝে দিন বন্ধ থাকায় আনার স্বস্তিতে ছিল। আজকে ভার্সিটিতে ঢুকতে গেলে মনের মাঝে কেমন ভয় ভয় লাগছিল। সেদিন রাগের বশে নিশানকে সবার সামনে থাপ্পড় মারল, এখন ভয় হচ্ছে। নিশান ছেলেটা ভালো না, থাপ্পড়ের বদলা নিতে যদি ওর কোনো ক্ষতি করে। আনায়া নিজে মনে নিজেকে সান্ত্বনা দিল, ভয় পাওয়ার মেয়ে আনায়া না। বুকে ভরে শ্বাস নিয়ে গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। যে যার মতো মাঠে আড্ডা দিচ্ছে, নিজ ডিপার্টমেন্টে যাচ্ছে, আবার কেউ যাচ্ছে ক্যান্টিনে। আনায়া চারপাশে চোখ বুলালো, তবে নিশানকে কোথাও পেল না। স্বস্তির নিঃশ্বাস ফেলল, অতবার সোজা হাঁটা দিল নিজ ডিপার্টমেন্টের দিকে। কিছু দূর যেতেই খেয়াল করলো আশেপাশের ছেলে মেয়েগুলো কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আনায়া সেদিকে পাত্তা দিল না, নিজের মতো হেঁটে যেতে লাগলো। ক্লাস শেষ করে একসাথে সব বান্ধবীরা মিলে বের হলো ক্যান্টিনের উদ্দেশ্যে। আনায়া আর রাইহা কথা বলছে, অর্ষা পিছনে দিয়ার সাথে। আনায়া কি যেন বলছে, রাইহা ওর কথা শুনছে। এমন সময় পাশ থেকে রাইহা আনায়াকে খোঁচা দিল। আনায়া কথা থামিয়ে ইশারায় জিজ্ঞেস করলো। কি হয়েছে? রাইহা কিছু না বলে চোখের ইশারায় সামনে দেখালো। মাঠের অন্য পাশে বাইকে হেলান দিয়ে নিশান দাঁড়িয়ে, ওর আশেপাশে রয়েছে ওর চেলাফেলারা। আনায়া ভাবলো নিশান হয়তো ওকে খেয়াল করেনি, তাই এখনো এতটা শান্ত। না হয় কালকে সবার সামনে সামান্য একটা মেয়ের থেকে চড় খেয়ে এখনো চুপচাপ থাকতো না। তবে আনার ধারণা ভুলে প্রমাণিত হলো। নিশান হুট করেই তাকালো আনায়াদের দিকে, এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল। আনায়া ভাবলো নিশান বোধ হয় ভালো হয়ে গেছে, কিন্তু নিশানের মনে যে কি চলছে সেটা শুধু নিশানই জানে। আনায়া বেশি কিছু না ভেবে পা বাড়ালো ক্যান্টিনের দিকে। আনায়া যেতে নিশানের ঠোঁটের কোণে ফুটে উঠলো পেচাশি হাসি, যেই হাসি বড্ড জঘন্য। সবার চোখের আড়ালে রয়ে গেল সেই নিকৃষ্ট হাসি। অর্ণব আর আবির বসে আছে পাশাপাশি। হুটকের বন্ধু মহল এসে ঝাঁপিয়ে পড়েছে অর্ণবের পার্টির অফিসে। কলেজ শেষ হয়ে গেলে ও বন্ধুত্ব সে আগের মতোই রয়ে গেছে। হঠাৎ যখন ইচ্ছে হামলা চালায় ওর বাড়ি কিংবা অফিসে। সবাই কথা বলছে, সে সময় আবিরের ফোনে বেজে উঠল। আবির ফোন নিয়ে এক কোনায় চলে গেল, ফিসফিস করে কথা বলছে। অনেকক্ষণ হয়ে গেছে আবির আসছে না, ফিসফিস করে কথা বলাই যাচ্ছে। অর্ণব এগিয়ে গেল আবিরের কাছে, গাড়ি হাত রাখতেই আবির চুক্তিতে পিছনে তাকালো। অর্ণব জিজ্ঞেস করলো, কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আবির তোতলানো স্বরে জবাব দিল। বোনের সাথে। অর্ণব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, বোনের সাথে কি ফিসফিস করে কথা বলে? আবির বিড়বিড় করে বলল, শালা বোনটা আমার না তোর? অর্ণব বুঝতে না পেরে বলল, কি বললি? কিছু না। অর্ণব সন্দেহান চোখে তাকালো আবিরের দিকে। আবির ততক্ষণে কল কেটে দিয়েছে, ফোন পকেটে ঢুকিয়ে হাত দুটো পকেটে গোছালো। অতবার শীষ বাজাতে বাজাতে চলে গেল আড্ডায়। অর্ণবর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ক্লান্ত বিকেল আনায়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস বইছে, বাতাসের ঝাপটায় উঠছে আনায়ার উন্মুক্ত কেশগুলো। তবু রমণীর সে দেখে খেয়াল নেই। সে মত্ত হয়েছে ভাবনার শহরে। ভাবনাই এতটাই বেকুল হয়েছে যে মিহির ডাক তার কর্ণকুহর অবধি পৌঁছাতেই না। আপন মনে কি যেন ভেবে চলেছে। এই যে এমপি সাহেব মানুষটাকে আনায়া যেমন ভেবেছিল সে তেমন না। মানুষটা আলাদা, ভিন্ন ধরনের। লোকটার মাঝে এমন কিছু গুণাবলী আছে যা নিমিশেই তাকে সবার থেকে আলাদা করে রাখে। এমপি হওয়া সত্ত্বেও তার মাঝে অহংকার নেই, নেই কোনো ইগো। আনায়া মানুষটাকে ইগনোর করতে গিয়েও কেন যেন পারে না। মানুষটা প্রতিদিন সময় করে আনার খোঁজ খবর নিবে, হোক সেটা রাত 12টা। তাও দিনে একবার হলেও ও আয়নাকে কল করবে। প্রথম প্রথম আনায়া বিরক্ত হলেও ও এখন অবচেতন মনে এমপি সাহেবের ফোনের অপেক্ষায় থাকে। লোকটা দিন দিন আনায়ার অভ্যাসের সাথে মিশে যাচ্ছে। আনায়া আপন মনে এসব ভাবছে। এমন সময় মিহি ওকে ডাকতে ডাকতে রুমে এলো। পুরো রুমে কোথাও খুঁজে না পেয়ে ব্যালকনিতে উকি দিল। আপু, এই আপু। আনার ধ্যান ভাঙলো, মিহির দিকে তাকিয়ে হতচকিয়ে গেল। অতঃপর নিজেকে সামলে বলল, কি হয়েছে? এভাবে কেন ডাকছিস? তোমাকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোমার কোনো সাড়া শব্দ নেই। কি এত ভাবছিলে শুনি? কিছু না, তুই বল ডাকছিলি কেন? বড় মা ডাকছে তোমায়। কেন ডাকছে? আমি কিভাবে জানবো বলো? আমায় বললো তোমায় ডেকে দিতে।
ঠিক আছে, তুই যা, আমি আসছি। মিহির চলে গেল। মিহির পিছু পিছু আনায়াও গেল। আনায়া টেবিলে বসে পড়ছে। প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট না করলে একসাথে অনেকগুলো জমে যাবে। আনায়া পড়ছে, কম ঘুমে ঢুলছে বেশি। চোখে ওর ঘুম, তবু বেচারি ঘুমাতে নারাজ। পড়তে বসেছে, পড়া শেষ করে তবেই উঠবে। পড়ার মাঝে আর চোখে পাশে রাখা ফোনের দিকে তাকাচ্ছে বারবার। আজকে সারাদিনে অর্ণব একবারও কল দেয়নি। হুট করে মাথায় এলো মানুষটার কিছু হলো না তো। ঘড়ির কাঁটায় চোখ পড়ল, ঘড়িতে 12:15। অর্ণব কখনো এতটা দেরি করে কল দেয়নি। আনার মন কেমন খচখচ করছে। ফোনটা হাতে নিল, ডায়াল নাম্বারে গিয়ে অর্ণবের নাম্বার তুলল। অতপর কি ভেবে যেন কল দিল না। নিজ মনে নিজেকে শাসালো। আনায়া, তুই কেন ওই অশুভ এমপিকে কল দিবি? তোর ঠেকা পড়েছে নাকি? হ্যাঁ, তার সময় হলে সেই দিবে, কিন্তু মানুষটার কিছু হলো না তো? তবে কি আমি একটু একটু করে লোকটাকে পছন্দ করতে শুরু করেছি? মোটেও না, এটা কখনোই হতে পারে না। তাই আনায়া, এমপির থেকে দূরে থাক, না হয় বজ্জাত বেটা তোকে কথার জালে ফাঁসিয়ে দিবে। তাই তার থেকে দূরে থাকবি, ততই ভালো। আনা নিজের মনকে শাসিয়ে ফের পড়ায় মন দিল। তবে মনোযোগ কেন যেন বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আনা ওঠে, একটু হাঁটাহাঁটি করলো। অতঃপর ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে এলো যাতে ঘুম না পায়। ফের বসলো টেবিলে। আনা এক মনে পড়ছে, এমন সময় পাশে রাখা ফোনটা বেজে উঠল। আনা তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিল। তবে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে মেসেজ বিগড়ে গেল। এই রাতের বেলায় ও সিম কোম্পানির জন্য শান্তিতে থাকা যাবে না নাকি? আনার ইচ্ছে হলো ফোনটাকে লোকগুলোর মুখের উপর ছুঁড়ে মারতে। তবে সেই অবকাশ তো নেই। মাথা ঠান্ডা করে আবার পড়তে বসলো। মিনিট 10 পার হতে না পারলেই মাঝে আবার ফোনটা বেজে উঠল। আনা বিরক্ত হলো। তবে হয়তো সিম কোম্পানির ফোন। যার ফোনের আশায় সে বসে আছে সেই মানুষটা হয়তো নাও হতে পারে। আনা ফোন রিসিভ করলো না। বাজতে বাজতে কেটে গেল। পুনরায় ফোন বেজে উঠলে আনা ভাবলো সিম কোম্পানি তো বারবার মিস কল দিবে না, তবে কি অন্য কেউ? ফোনটা নিয়ে স্ক্রিনে তাকালো। স্ক্রিনে জল করছে অসভ্য এমপি নামটা। আনার হাত কাঁপছে। মনের মাঝে কেমন ভিন্ন অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে মানুষটার সাথে কতদিন পরে কথা। আসলে কিন্তু সেটা নয়, গতকাল তাদের কথা হয়েছে। আনা কাপা কাপা হাতে ফোন রিসিভ করে কানে ধরল। মৃদুস্বরে সালাম দিল। অপর পার্শ্বে অর্ণবের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। এই যে আজ মেয়েটা নিজে থেকেই কথা শুরু করলো। এমনই দিন তো ফোন রিসিভ করে চুপ করে থাকে। অর্ণব কিছু না জিজ্ঞেস করলে কেন বাড়তি কথা না বলে। অর্ণবের সারাদিনের ক্লান্তি যেন নিমেষে কোথাও উদয় হয়ে গেল। মেয়েটা তার কাছে মেডিসিনের মতো। মেয়েটার সাথে কথা বললে এক ঝটকায় ক্লান্তি হাওয়া হয়ে যায়। অর্ণব সালামের জবাব নিল, অতপর চুপ রইল। ও আজকে দেখতে চাই ও নিজ থেকে কথা না বললে আনায় কথা বলে কিনা। দুজনের মাঝে নীরবতা। অর্ণব গায়ে এলিয়ে দিলে বিছানায়। একটু আগে বাসায় এসেছে। সারাদিনের ব্যস্ততায় একটু আরাম পেতেই শরীর ছেড়ে দিচ্ছে। গায়ে থাকা সাফেদ রঙের পাঞ্জাবির সবগুলো বোতাম খুলে দিল। আনা এবার নিজে থেকে মুখ খুলল। কেমন আছেন এমপি সাহেব? অর্ণব ভাবলো আনাকে একটু ঘাটিয়ে দেখবে। মেয়েটা ঝুট করে নিজ থেকে তার খবর নিচ্ছে যে। আমার খবর জানতে হলে নিজ থেকেই কল দিতে। এখন জিজ্ঞেস করে কি লাভ বলো? তুমি তো আর আমায় বিয়ে করতে রাজি হবে না, বা আমার বউ হবে না। বউ হলে আলাদা হিসেব ছিল। আনার মুখ বেচার হয়ে গেল। বউ হবে না বলে কি সে মানুষটার খোঁজ নিতে পারবে না? অন্য ফের জিজ্ঞেস করলো, কাল বিকেলে দেখা করতে পারবে? পারবো, তবে ক্লাস শেষ হলে। ঠিক আছে, সমস্যা নেই। হুট করে দেখা করতে চাইছেন যে, মতলবটা কি? অন্য বিরস কণ্ঠে বলল, তোমায় নয়ন ভরে দেখার অভাবে নয়ন জোড়া যে নিত্য হাবিদেশ করে মরছে, সে খবর কি তুমি রাখো মায়াবতী? তুমি সে খবর রাখো না। রাখলে নিজ থেকে দেখা দিতে আমায়। ও, তুমি কেন দেখা দিবে? আমার বেলায় তো তুমি যে নিষ্ঠুরই নি। আনা কিছু বলল না। মনে মনে অভিমান জমল। লোকটাকে তার প্রতিবার এভাবে খোঁচা দিয়ে কথা বলে কেন? আনার যে তার এভাবে বলায় খারাপ লাগে। আনায়াকে চুপ থাকতে দেখে অন্য বলে উঠল, সমস্যা হলে দরকার নেই। আপনাকে কেউ বেশি বুঝতে বলেছে? আপনি অ্যাড্রেস দিন, আমি সময় মতো পৌঁছে যাব। আনার কথায় অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তোমার কষ্ট করতে হবে না, আমি তাপসকে পাঠিয়ে দিব। অতঃপর আরো কিছুক্ষণ কথা বলে আনায় কল কেটে দিল। অর্ণব ফ্রেশ হতে চলে গেল। এত রাতে খেতে ইচ্ছে করছে না। ফ্রেশ হতে গেল, একেবারে শাওয়ার নিয়েই বেরোলো। বিছানায় শুতেই চোখ লেগে এসেছে ক্লান্তিতে। অপরদিকে নিকোষ কালো আধারে ঢাকা কক্ষে প্রতিশোধের জাল বুনছে কেউ।
তাও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে। তার সকল পরিকল্পনা নিকৃষ্টতম, যা সফল হলে অতি সহজেই কারো কাছ থেকে তার প্রিয় কিছু কেড়ে নিতে সক্ষম। পরিকল্পনা শেষে লোকটা হেসে উঠল, বিকট নিকৃষ্ট সেই হাসি। ফাঁকা ঘরে হাসিটা আরো ভয়ঙ্কর লাগছে। কাঠফাটা রোদ পড়ছে, গরমে ঘেমে নেই একাকার অবস্থা। ক্লাস শেষ করে আনায়া আর বর্ষা বেরিয়ে এলো। গরমে দুজনের নাজেহাল অবস্থা। বেলা 3টার মতো বেজে গিয়েছে। সোজা ঢুকলো ক্যান্টিনে। এখন কিছু না খেলে নয়, বাসায় যেতে এখনো অনেকটা সময় বাকি। দুজন খাওয়া শেষে বেরিয়ে এলো। ভার্সিটির বাইরে আসতে নজর এলো তাপসকে। ছেলেটা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আনা হেঁটে গেল সেদিকে। তাপসের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা সম্মতের সহিত সালাম দিল, অতঃপর গাড়ির দরজা খুলে দিল। আনার সাথে অর্ষাও উঠে বসলো। আনা অর্ষাকে সব বলেছে। অর্ষা ওকে একা ছাড়তে চায় না, তাই নিজেও আনায়ের সাথে এসেছে। কিছুক্ষণের ব্যবধানে গাড়ি এসে থামলো একটা নদীর পাড়ে। জায়গাটা অনেকটাই নীরব, শান্ত। আশেপাশে মানুষের আনাগোনা খুবই কম। জায়গাটা নদীর পাশে হয়, হিমেল হাওয়া বইছে। আনা নেমে আশেপাশে তাকালো। তাপস বলল, ম্যাম, স্যার আপনার জন্য ওই দিকটাই অপেক্ষা করছে। আনে অর্ষাকে ওখানে দাঁড়াতে বলে এগিয়ে গেল অর্ণবের দিকে। কিছু দূর যেতেই লক্ষ্য করলো সফেদ রঙা পাঞ্জাবি পরে লোকটা পানির দিকে তাকিয়ে আছে। আনায় ভেবে পায় না, এমপি মন্ত্রীদের কেন সাদা পাঞ্জাবি পরতে হবে? অন্য রং পরলে তাদের জাত যাবে নাকি? ভাবনা বাদ দিয়ে অর্ণবের পাশে গিয়ে দাঁড়ালো। আনায় যেতেই অর্ণব ঘুরে ওর দিকে তাকালো। অর্ণবের হঠাৎ চানিতে আনায় হচ্চকিয়ে গেল, তবে নিজকে সামলে নিল। অর্ণব তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। মিনিটের কাঁটা পেরিয়ে গেছে 10 ঘর, তাও দুজনের মাঝে কোনো কথা নেই। আনায়া মুখ খুলল। দেখা শেষ হয়নি? মায়াবতীকে দেখার তৃষ্ণা আমার এই জীবনেও মিটবে না। যত দেখবো তত কম পড়ে যাবে। এ দেখার যে শেষ নাই। আনায়া আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ও দেখতে চায় মানুষটা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, তার মাঝে বিরক্ত আসে কিনা। আনায়া দাঁড়িয়ে আছে, এমন সময় হুট করে অর্ণব আনায়াকে টান দিয়ে সরিয়ে নিল। আনায়ার দিকে ছুটে আসা ছুরিটা যেয়ে সোজা লাগলো গাছে। ঘটনা এত দ্রুত ঘটলো, আনায়া কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। নিতস্তম্ভ শান্ত পরিবেশ, আশেপাশে নেই কোনো কোলাহল। শান্ত থেকেও পরিবেশ কেমন উত্তপ্ত। আনায়া মিশে আছে অর্ণবের প্রশান্ত বুকের সাথে। খামচে ধরে রেখেছে অর্ণবের পাঞ্জাবির বুকের কাস্টার কাপড়। মেয়েটার হাত পা কেমন অস্বাভাবিক গতিতে কাঁপছে। আনায়াকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ভয় পেয়েছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনার এমন হওয়াটা স্বাভাবিক। কিছুক্ষণ আগের ঘটনা। অর্ণব এক ধ্যানে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। আনায়া ও লোকটাকে কিছু বলল না। ও দেখতে চাই অর্ণব কতক্ষণ তাকিয়ে থাকতে পারে। সময় গড়িয়ে চলেছে আপন গতিতে, তবে অর্ণবের পলক পড়ছে না। মানুষটা যেন পলক ফেলতেও ভুলে গেছে। আনে মাঝে মাঝে ভেবে পায় না লোকটা কি ওকে ভালোবাসে। ভালো না বাসলে তার এত পাগলামো কিসের? আর উনি যদি ভালোবেসে থাকে তাহলে আগে বলেনি কেন? আগে আবিরের সাথে প্রায়ই বাড়ি আসত, দুজনে আড্ডা দিত, গেম খেলতো। হুট করে মাঝে উধাও হয়ে গিয়েছিল। অতঃপর আবিরের থেকে জানতে পারে অর্ণব বিদেশে গিয়েছে পড়াশোনার জন্য। আবিরকে ওর সাথে যেতে বলেছিল, তবে আবির যাবে না। সে তার পরিবার ছেড়ে দূরে থাকতে পারবে না বলে যায়নি। আনা কখনোই অর্ণবের বিষয়ে মাথা ঘামায়নি। আবিরের মুখে একদিন শুনেছিল অর্ণবের রাজনৈতিক পরিবার, বাবা দাদা রাজনীতির সাথে জড়িত। প্রথমে অর্ণবকে ভালো লাগলে ওই রাজনীতি নামটা শুনে আর কখনোই অর্ণবের দিকে ফিরেও তাকানো হয়নি। কিশোরী বয়স ছিল তখন। আবেগের বশে সুদর্শন অর্ণবকে ভালো লেগেছিল। মাঝে কেটে গিয়েছিল 5-5টা বছর। আনা ততদিনই স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। তবে ওর জীবনে কোনো পুরুষের আগমন ঘটেনি। আনা বরাবরই চেয়েছে ওর জীবনে একজন পুরুষের কর্তৃত্ব চলবে, যে হালাল হয়ে আসবে ওর জীবনে। আনা হারামে বিশ্বাসী নয়, তাই কখনো প্রেমে টেমে জড়ানো হয়নি। হুট করে একদিন অর্ণব তার পরিবার নিয়ে হাজির হলো। তারপর থেকে এই মানুষটার কর্তৃত্ব চলছে আনায়ার জীবনে। আনার ভাবনার মাঝে হুট করে হাতে টান পড়তে হুমকি খেয়ে পড়ল সামনে দাঁড়ানো অর্ণবের প্রশস্ত বুকে। পাশ ফিরে তাকিয়ে দেখলো সোজা বরাবর গাছটায় ছুরি গেঁথে আছে। আনা কিছু বুঝে ওঠার আগে আরেকজন ছুরি হাতে নিয়ে এগিয়ে এলো। আনার পিঠ বরাবর বসিয়ে দেওয়ার আগে অর্ণব হাত দিয়ে ধরে ফেললো। লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দিল। লাথি খেয়ে খানিকটা দূরে ছিটকে পড়লো লোকটা। এর মাঝে দৌড়ে এলো তাপস। আশেপাশে ছিল অর্ণবের দলের কিছু ছেলে। কিছু বিষয় নিয়ে আলোচনা ছিল।
সেটাই শেষ করে অর্ণব ওদের থেকে দাঁড়াতে বলেছিল। এপি মানুষ কোথাও একা যাওয়াটা ঠিক না, সেফটির ব্যাপার আছে, তাই ওদের সাথে রেখেছিল। তারাও ধরে এলো। ছেলেগুলো লোকটাকে পাকড়াও করলো, ইচ্ছে মতো যে যেভাবে পারছে আঘাত করছে। তাপস এগিয়ে এসে দেখলো অর্ণবের হাত থেকে রক্ত পড়ছে। এক হাতে ছুরি ধরা, অপর হাত আনার পিঠে রেখে মেয়েটাকে আগলে রেখেছে নিজের সাথে। যাই কিছু হয়ে যাক, সব ওর ওপর দিয়ে যাক, ও থাকতে মেয়েটাকে যেন কিছু স্পর্শ করতে না পারে। তাপস ছুরিটা ফেলে দিয়ে পকেট থেকে রুমাল বের করলো। অর্ণবের হাত বেঁধে দিতে ব্যাকুল হয়ে কণ্ঠে শুধালো, ভাই আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? ম্যামের কিছু হয়েছে? অর্ণব তাপসকে অবদস্ত করে বলল, আমার কিচ্ছু হয়নি, তুই ওই কুত্তার বাচ্চাকে ধর। ওর কত বড় সাহস, ও অর্ণব শিকদারের কলিজার দিকে হাত বাড়ায়। ওর কলিজা আমি টেনে ছিঁড়ে নেব, হারামির বাচ্চা। আপনি চিন্তা করবেন না ভাই, ওরা দেখছে ছেলেটা কে। আপনি গাড়িতে চলেন, জায়গাটা সেফ না আপনাদের জন্য। তাপসের কথাটা অর্ণবও ভেবে দেখলো, এখানে আর থাকা যাবে না। বুকের সাথে মিশে থাকা আনায়াকে মিহি কণ্ঠে ডাকলো। আনায়া, এই আনায়া। আনায়ের কোনো নড়চড় লক্ষ্য করা যাচ্ছে না। মেয়ে একটু আগেও তো কাঁপছিল, হঠাৎ কি হলো যে এতটা চুপচাপ হয়ে গেল? অর্ণব আনায়ের মাথাটা সরালো। অবচেতন হওয়া আয়না হেলা দিয়ে পড়ে যেতে নিল। অর্ণব ধরে নিল। ওর বুঝতে অসুবিধা হলো না, মেয়েটা অতিরিক্ত ভয়ে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। অর্ণব এক ঝাটকায় আনায়াকে কোলে তুলে নিল। তাপসকে জিজ্ঞেস করলো, অর্ষা কোথায়? উনি গাড়িতে আছে। অর্ণব আর কিছু জিজ্ঞেস করলো না। আনায়াকে নিয়ে সোজা হেঁটে চললো গাড়ির দিকে। পিছনের সিটে বসে আছে অর্ষা। আনায়াকে অর্ণবের কোলে দেখে ঘাবড়ে গেল, তাও আবার অবচেতন অবস্থায়। অর্ণব আয়নাকে অর্ষার কোলে মাথা রেখে নিচে বসলো আনায়ের পায়ের কাছটায়। তাপস সামনে থেকে এগিয়ে দিল পানির বোতল। অর্ণব আনায়ার মুখে পানি দিয়ে আলতো করে মুখ চাপড় দিয়ে ডাকছে, আনায়া, হ্যাঁ আনায়া। এই মেয়ে, চোখ খোলো, চোখ খোলো প্লিজ। আনায়া, আরে উঠো না। আনার কর্ণকুহুর পর্যন্ত পৌঁছালো না অর্ণবের আহাজারে। মেয়েটা একদম শান্ত হয়ে পড়ে আছে অর্ষা কোলে। অর্ষা আনার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো, আয়ানার কি হয়েছে ভাইয়া? ভয় পেয়েছে। আপনি থাকা সত্ত্বেও ও ভয় পেল কি করে? আর আনায়ও তো অল্পতে ভয় পাবার মতো মেয়ে না। অর্ণব কিছু বলল না, তবে অর্ষাকে ধমক দিয়ে উঠল তাপস। আপনি একটু চুপ করবেন? দেখেছেন ভাইয়ের হাত দিয়ে রক্ত পড়ছে। ম্যামের এই অবস্থা, তার মাঝে আপনাকে বকবক করতে হবে? ম্যামের জ্ঞান ফেরানোর চেষ্টা করুন, না হয় দয়া করে চুপ থাকুন। অর্ষা তাপসের ধমকে চুপ হয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলো অর্ণবের বাম হাতে রুমাল পেঁচানো। রুমাল প্রায় ভিজে গেছে রক্তে। তাও ছেলেটা নিজের দিকটা না ভেবে আনার জ্ঞান ফেরানোর চেষ্টা রয়েছে। অর্ণব অবিরাম ডেকেই চলেছে আনায়াকে। সাথে যোগ হলো অর্ষাও। কিছুক্ষণ পর আনায়ার জ্ঞান ফিরল। পিট পিট করে তাকালো, আশেপাশে তাকে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। আনায়াকে চোখ খুলতে দেখে অর্ণব সরে আসলো। আনা উঠে বসলো। এখনো মেয়েটা ঘোর কাটেনি, উঠতে পারেনি। অর্ণব আনায়ার গালে হাত রেখে আধুরি কণ্ঠে শুধালো, এখন ঠিক আছো? আনায় কোনো রিয়াকশন দিল না, শুধু অস্পষ্ট স্বরে বলল। আমি বাড়ি যাব। এরপর অর্ষার সাথে মিশে রইল। অর্ষা আনাকে আগলে নিল। আনা মেয়েটা বরাবরই সাহসী মেয়ে। কোনো ঝামেলা হলে অর্ষা ভয়েও পেলেও আনায় খুব সহজে ভয় পায় না। তাহলে এমন কি হলো যে মেয়েটা ভয়ে এতটা গুটিয়ে গেল? অর্ষা ভাবনা বাদ দিয়ে আনায়ার দিকে খেয়াল দিয়ে দিল। মেয়েটা জড়সড় হয়ে বসে আছে। অর্ণব যে বসলো ড্রাইভিং সিটে। সিট বেল্ট বাঁধতে লাগলো। এরপর তাপস বলল, ভাই আমি ড্রাইভ করি। অর্ণব গম্ভীর কণ্ঠে বলল, তুই এখানে থাক, ওই হারামজাদাকে আমার ডেরায় নিয়ে যা। আমি আসছি একটু পর। ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখবো ওর কলিজা কত বড় হয়েছে। এত সাহস ও কোথায় পেল, আর এর পেছনে কে আছে? কিন্তু ভাই আপনার এই হাত নিয়ে। অর্ণব তাপসকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমার কোনো সমস্যা হবে না, তুই এদিকটা সামলা। অর্ণব গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলল না। অর্ণব একটু পর পর লুকিং গ্লাসে আনায়ার দিকে তাকাচ্ছিল, তবে মেয়েটার সেদিকে খেয়াল নেই। ও চোখ বুজে রয়েছে। অর্ণবের মনে ভয় ঢুকলো, মেয়েটা কি ওর কাছে আসার বদলে ওর থেকে আরো দূরে সরে যাবে, নাকি এভাবেই দূরত্ব টেনে আনবে। অর্ণব যে বহু কষ্টে আনায়ার মনে একটু একটু করে জায়গা করে নিয়েছিল। অর্ণব মনে মনে পণ
করলো যে এই ঘটনা ঘটিয়েছে তাকে ছাড়বে না, একটুও না। আনায়ার বাড়ির সামনে গাড়ি থামতেই আনায়া হুড় মুড়িয়ে নেমে পড়ল। অতঃপর কাউকে কিছু না বলেই গটগট করে হাঁটা লাগলো বাড়ির দিকে। অর্ণব পিছন থেকে ডেকে উঠল। আনায়া, আনায়া শুনেও না শোনার ভান করে এগিয়ে গেল। অর্ষ আনায়ার পিছু পিছু গেল। অর্ণব নিশ্চল চোখে তাকিয়ে রইল প্রেয়সীর যাওয়ার পানে। আনায়াকে যত দূর দেখা যায় অর্ণব ততক্ষণ তাকিয়ে রইল। আনায়া গেটের ভিতরে ঢুকতে গেলে অর্ণব হতাশ হয়ে গাড়িতে এসে বসে পড়ল। অতঃপর গাড়ি স্টার্ট করলো। চারপাশে ঘুমট পরিবেশ, তমিস্ত্রায় ঢেকে আছে রজনী। রাস্তায় জ্বলছে ল্যাম্পপোস্টের আলো। ব্যস্ত শহরের মধ্যে রাত হওয়া সত্ত্বেও যানবাহন চলাচল করছে রীতিমতো। আকাশ অমাবস্যার নিকষ কালো আধারে ঢেকে আছে। পুরো আকাশ জুড়ে কোথাও একটুখানি আলোর ছিটে ফোটাও নেই। তেমনি আনার মন আকাশে জমে আছে কালো মেঘের আচ্ছাদন। বিকেলে বাড়ি আসার পর দরজা দিয়েছে, এখনো দরজা খোলেনি। অর্ষা আনার পিছু পিছু এসেছিল ওকে বোঝাবে বলে, তবে অর্ষাকে সেই সুযোগ দেয়নি। তার আগেই দুম করে দরজা লাগিয়ে দিয়েছে। এক মনে ভেবে চলেছে বিকেলে ঘটা ঘটনাগুলো। ভাবতেই আনায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে, ভয়ে গা শিরশির করে ওঠে, হাত পায়ের পশম দাঁড়িয়ে যায়। আনা বরাবরই মারামারি ঝামেলা জিনিসগুলো এড়িয়ে চলে। ওর এগুলো একটু ভালো লাগে না। আজকে যে পরিস্থিতি হয়েছে তারপর আনায় আর কোনো মতে অর্ণবের আশেপাশে ঘুষবে না। রাজনীতি মানেই মারামারি, কাটাকাটি, খুন। অর্ণব নিশ্চয় এগুলোর মাঝে জড়িত আছে, নয় ওই লোকগুলো ওকে মারতে আসবে কেন? আনায়া তো তাদের কোনো ক্ষতি করেনি, এমনকি চিনেও না তাদের। আনা মনে মনে পণ করলেও কোনো মতে অর্ণবের আশেপাশে যাবে না। অর্ণব হুমকি ধুমকি দিলেও না, ব্যালকনিতে রাখা কাউকে গুটিসুটি মেরে বসে রইল। ও যতই চাচ্ছে ঘটনাগুলো ভুলে যেতে, তাতই যেন মস্তিষ্কে গেঁথে যাচ্ছে ঘটনাগুলো। আধারে ঢাকা কক্ষে স্বল্প আলোর উৎস। কক্ষের এক কোণে টিম টিম করে আলো জ্বলছে। ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। দেখে বোঝা যাচ্ছে ছেলেটাকে নির্মমভাবে মারা হয়েছে। আঘাতের ফলে কেটে ছিঁড়ে গেছে শরীর এক এক স্থান। ছেলেটার আশেপাশে আরো কয়েকটা ছেলে ঘুরঘুর করছে। এরাই মূলত নির্দয়ের মতো বেধড় মেরেছে। মেঝেতে পড়ে থাকা ছেলেটাকে উঠিয়ে জিজ্ঞাসাবাদ করলো, তবে ছেলেটা মুখ খুলল না। অথবা ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেললো সামনের চেয়ারে বসা মানুষটার পায়ের ওপরে। চেয়ারে পায়ের ওপর পা তুলে রক্ত চক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে অর্ণব। ও পারে না ছেলেটাকে খুন করে ফেলতে। এসের আগের বসে চেয়েছিল কিছু একটা করতে, তবে ওকে আটকে দিয়েছে তাপস। ছেলেটাকে মেরে ফেললে তো জানাই যাবে না ওর মূল হোতা কে। অর্ণব ছেলেটার চুলগুলো হাতের মুঠোয় নিয়ে এলো। ছেলেটা ব্যথায় কুকিয়ে উঠল, তবে সেদিকে অর্ণবের খেয়ালই নেই। ও হিংস্র রূপ ধারণ করেছে। দাঁতে দাঁত পিষে জিজ্ঞেস করলো, সত্যি করে বল তোকে কে পাঠিয়েছে? না হয় অর্ণব শিকদারের যে রূপ এখনো কেউ দেখেনি সেটাই দেখবি তুই। তবে সেই রূপ দেখার পর তুই আর এই পৃথিবীতে থাকবি কিনা তার নিশ্চয়তা নাই। তাড়াতাড়ি বল। আমাকে কেউ পাঠায়নি। অর্ণব হুঙ্কার দিয়ে উঠল। মিনাজ নামের একটা ছেলেকে বলল, মিনহাজ, আমার চাপাতিটা নিয়ে আয় তো। মিনহাজ, আমার চাপাতিটা নিয়ে আয় তো। ও যেই হাত আমার মায়াবতীর দিকে বাড়িয়েছে সেই হাত আমি আস্ত রাখবো না, কেটে কুচি কুচি করে ফেলবো। ওর এত বড় সাহস ও আমার মায়াবতীর দিকে হাত বাড়ায়। আর এমনিতে ওর বেঁচে থাকার শখ নাই, না হলে এখনো ওকে কে পাঠিয়েছে তার নাম না বলে থাকে। মিনাজ নামের ছেলেটাকে অর্ণবের কথায় সাই জানিয়ে দিল। মুহূর্তের মাঝে ফিরে এলো হাতে একখান চাপাতি নিয়ে। অর্ণবের হাতে দিল। অর্ণবের লক্ষণ ভালো ঠকছে না। ওর মায়াবতীর জন্য সবকিছু করতে পারে। সে মায়াবতীকে কি আঘাত করতে চাইলে অর্ণব শিকদার মোটেও তাকে ছেড়ে কথা বলবে না। অর্ণব হাতে চাপাতি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। চাপাতির ধার পরীক্ষা করার জন্য পাশে রাখা টেবিলে আঘাত করলো। চাপাতিটা টেবিলে অনেকটা গেঁথে গেছে। অর্ণব চাপাতি দিয়ে ছেলেটার উপর ধরল। যেই আঘাত করতে যাবে এমন সময় ছেলেটা চেঁচিয়ে বলে উঠল, বলছি আমাকে কে পাঠিয়েছে তার নাম বলছি। আমার হাত কাটবেন না দয়া করে। অর্ণবের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। অর্ণব শিকদার ভালো করে জানে কার মুখে কিভাবে কথা ফোটাতে হয়। এমনি এমনি তো আর এমপি হয়ে যায়নি। বল তোকে কে পাঠিয়েছে? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, নিজাম চৌধুরী। নিজাম আহমেদ। নামটা শুনে অর্ণব অবাক হলো না। লোকটা যে এমন কিছু করতে পারে এটা ওর ধারণার মধ্যেই আছে। নির্বাচনে জিততে না পেরে এমন করছে। অর্ণব মনে মনে বলল, শালার বয়স হয়েছে তাও তোর তেল কমে নাই। ওর তেল কমানোর ব্যবস্থা কর। ওর শখ তো কম না। ও এসেছে অর্ণব শিকদারের কলিজায় হাত দিতে।
নিজাম আহমেদ, তোর মরার পাখনা গজিয়েছে হারামজাদা। খুব শীঘ্রই তোর একটা ব্যবস্থা করতেই হচ্ছে। ছেলেটা অর্ণবের পা জড়িয়ে বলল। ভাই, আমায় এবারের মতো ছেড়ে দেন। অর্ণব কুঠিল হাসল, ফের বলল, তোকে ছেড়ে দিব? তোকে, যে কিনা আমার মায়াবতীকে আঘাত করার দুঃসাহস দেখিয়েছে তাকে? ঠিক আছে, যা, ছেড়ে দিচ্ছি। অতবার হাঁক ছেড়ে বলল, মিনহাজ, ওর হাতের রগগুলো কেটে তার মাঝে মরিচের গুঁড়া দিয়ে দিবি। যতক্ষণ ছটফট করবে ততক্ষণ আটকে রাখবি। ছটফট করা থেমে গেলে বেটাকে ছেড়ে দিবি। এটাই ওর শাস্তি। ছেলেটাকে শাসিয়ে বলল, এরপর তোকে আমার আশেপাশে দেখলে সেখানে কবর দিয়ে দিব। হ্যাঁ, কথাটা মনে রাখিস। অর্ণব শিকদার ছাড়লেও ছেড়ে কিন্তু দেয় না। অর্ণব তাপসকে নিয়ে রুম থেকে বের হলো। বাইরে দাঁড়িয়ে দুজন কথা বলছে। এমন সময় রুমের ভিতর থেকে ছেলেটার আর্তনাদ এর শব্দ ভেসে এলো। অর্ণবের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। গভীর রাত্রি, ঘুমিয়ে বিভোর সবাই। অর্ণব শাওয়ার নিয়ে চুলের ভাঁজিয়ে তোয়ালে চালাতে চালাতে রুমে প্রবেশ করলো। খানিকক্ষণ আগে বাড়িতে এসেছে। এসে সোজা ওয়াশরুমে ঢুকেছে। বিছানা খুঁজে ফোন হাতে নিল। অতঃপর ডায়াল করলো আনায়ের নাম্বারে। রিং হচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। অর্ণব খুব ভালো করে জানে মেয়েটা এখনো ঘুমায়নি। রিং হতে হতে কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। অর্ণব ফের কল দিল। একের পর এক কল দিয়েই যাচ্ছে, তবে আনায় কল ধরছে না। প্রায় 10 বারের মাথায় ফোন বন্ধ করলো। অর্ণবের বুঝতে একটু বেগ পেতে হলো না আয়নাকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু অর্ণব তো সেটা হতে দিবে না। ওর মায়াবতীকে চাই, সেটা যেভাবেই হোক। আয়নার দূরত্ব বাড়াতে চাইলে প্রয়োজনে পড়লে দড়ি দিয়ে মেয়েটাকে নিজের সাথে বেঁধে রাখবে, তারপরও দূরে যেতে দিবে না। অর্ণব আরো 2 বার ডায়াল করলেও সেই একই কথা, ফোন সুইচ অফ। অর্ণবের ক্লান্ত লাগছে, শরীর চলছে না। ক্লান্ত শরীরে এক বুক হতাশা নিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সকালের মিষ্টি আলো এসে চোখের ওপর পড়তেই আনায়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে চারিপাশে তাকে নিজেকে আবিষ্কার করলো কাউচে। রাতে ভাবতে ভাবতে কখন যে কাউচে ঘুমিয়ে গেছে জানা নেই। পাশে অবহেলায় পড়ে আছে ফোনটা। হাতে নিয়ে দেখলো ফোন অফ। ভ্রু জোড়া কুচকে এলো। অতঃপর মনে পড়লো কাল রাতে অর্ণবের ফোনে বিরক্ত হয়ে নিজেই তো ফোন বন্ধ করে রেখেছিল। আড়মোড়া ভেঙে উঠলে বসলো। এলোমেলো চুলগুলো হাতের মুঠোয় নিয়ে কোনো মতে খোপা করে রুমে ঢুকলো। আশালতা বেগম এসেছেন মেয়েকে ডাকতে। মেয়ে তার হয়েছে একজন, কখন যে কি হয় কাউকে বলেও না। হুট করে এসে দরজা দিবে, তারপর সারা দিনেও দরজা খোলার নাম নেই। দরজায় নক করলো। আনায়া, দরজা খোলো। আনা ভদ্র মেয়ের মতো দরজা খুলে দিল। আশালতা বেগম কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, খেতে এসো, তোমার বাবা ভাই অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। আশালতা বেগম চলে এলেন। তিনি ভালো করে জানেন এখন আনায় ওর ওপর বোমা ফাটালে ওর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আনা নিচে নেমে আবিরের পাশের চেয়ারে বসে পড়ল। টেবিলে আশরাফ সাহেব, আয়ান, আবির, নীলিমা, রান্নাঘরে মিহি আরো আগে খেয়ে স্কুলে চলে গেছে। আনায়া কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। আশরাফ সাহেব খেতে খেতে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের কাছ থেকে শুনলাম কাল ভার্সিটি থেকেই ফিরে দরজা দিয়েছো, সারাদিন খাবারও খাওনি। আনায়া আমতা আমতা করে বলল, টায়ার্ড লাগছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভেঙেছে মাঝ রাতে, তাই আর দরজা খুলিনি। আর কোনো কথা না বলে কারো মাঝে পাশে বসা আবির আনায়ের চুল পিছন থেকে টেনে ধরলো। ফিস করে জিজ্ঞেস করলো, পেতনি, কাল আবার কি কাণ্ড ঘটিয়েছিস? দরজা দিয়েছিস? তুই তো এমনি এমনি দরজা দেওয়ার মতো মেয়ে না। সত্যি করে বল, কি করছস? আনায়া দাঁত কিড়মিড়ি করে দিয়ে বলল, ভাইয়া চুল ছাড়, নইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি করবি শুনি? আনায়া কিছু না বলে আবিরের হাতের পশম টেনে ধরল। আবির ব্যথা পেয়ে আনায়ার চুল ছেড়ে দিল। হাত ঢলতে ঢলতে বলল, পেতনি একটা। আনায়া দাঁড়িয়ে আছে ছাদে। তপ্ত দুপুরে ব্যস্ত শহরে মানুষের আনাগোনা থেমে নেই। দিব্যি এই কাঠফাটা রোদের মাঝে সবাই যে যার মতো কাজে যাচ্ছে। বাইরে বের হচ্ছে। আনা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখছে। রোদের তাপে শরীর জ্বলে যাচ্ছে, তাও জেদ ধরে দাঁড়িয়ে আছে। নিচে যাবে না। অর্ণব এসেছে, নিচে আবিরের সাথে কথা বলছে। মাঝে কেটে গেছে 3 দিন। আনা সেদিনের পর বাড়ি থেকেই বের হয়নি, ভার্সিটিও যায়নি। অর্ণব কাজের চাপে ব্যস্ত ছিল, দম ফেলার জো নেই তাও সময় করে যখনই একটু ফাঁক পেয়েছে তখনই কল দিয়েছে। তবে প্রতিবার তাকে হতাশ হতে হয়েছে। ওপর পক্ষ থেকে বারবার একই সুর ভেসে এসেছে, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে।
তার মানে মেয়েটা অর্ণবের নাম্বার ব্লক লিস্টে ফেলেছে। অর্ণবের ইচ্ছে হলো আনাকে তুলে নিয়ে আছাড় দিতে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। তাই নিজের হাতের ফোনটাই ছুঁড়ে মারল। রাগে শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটা এমন কেন? সে কেন বুঝতে চায় না অর্ণবের যে তাকে ছাড়া চলবে না? তাকে চাই মানে চাই। তাই সকল কাজ শেষ করে আনায়াদের বাড়ি এসেছে। কিন্তু আনায়া হচ্ছে হারে বজ্জাত মেয়ে। অর্ণব এসেছে শুনেই ছাদে যেয়ে দরজা দিয়ে দিয়েছে। অর্ণবের মেজাজ এখন উত্তপ্ত হয়ে আছে। আনায়াকে সামনে পেলে নিঘাত তুলেই আছাড় দিত। দাঁতে দাঁত চেপে আবিরকে বলল, তোর বোন কোথায়? আবির বেচারা বুঝতে পারছে অর্ণব রেগে ফায়ার হয়ে আছে, কিন্তু ওরই বা কি করার আছে? ও তো কিছু নিয়ে ঝামেলা হয়েছে সেটাও জানে না। আবির এখন না বোনকে কিছু বলতে পারছে না, আর না বন্ধুকে। নখ দিয়ে দাঁত কাটতে কাটতে বলল, তোর আসার কথা শুনেই ছাদে গিয়ে দরজা দিয়েছে, এতবার ডেকেও দরজা খোলাতে পারিনি। ওর একটাই কথা, কাঠফাটা রোদে দাঁড়িয়ে কালা হয়ে যাবে, তাও তোর সামনে আসবে না। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? তোর বোন আমার সামনে আসলে কি আমি তাকে খেয়ে ফেলবো? আজব। আমি কিভাবে বলবো বল? তোদের বিষয় তোরা জানিস। বউয়ের বড় ভাইয়ের সামনে এগুলো বলছিস, একটু লজ্জা করছে না? সম্পর্কে আমি তোর বড় হই, সেই হিসাবে তো একটু লজ্জা রাখ। তোর গোষ্ঠী গেলাই। তোর বোনকে এখানে যে হাজির কর, নইলে তোর খবর আছে। আবির বেচারা মুখ করে বলল, তোদের ঝগড়াই আমায় টানছিস কেন ভাই? আমি এক মাসুম ভোলা ভালা ছেলে। তোর মাসুমগিরি আমি বের করবো। অর্ণব আরো কিছুক্ষণ ওয়েট করলো, তবে আনায়ার আসার কোনো লক্ষণ নেই। এদিকে ওর মিটিং এর সময় হয়ে যাচ্ছে। অর্ণব একবার ঘড়ির দিকে তাকাচ্ছে তো একবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। অবশেষে ওকে হতাশ হয়ে বেরিয়ে যেতে হলো। আনায়া যে নাছোড় বান্দা, একবার বলেছে আসবে না মানে আসবেই না। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল। অর্ণবকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে খুশি হলো। অর্ণব বাড়ি থেকে বেরিয়ে ছাদের দিকে তাকিয়েছিল একবার তার মায়াবতের মুখখানা দেখার জন্য। আনায়া সেই আশায় পানি ঢেলে দিল। অর্ণব টাকাতে আনায়া টুপ করে নিচে বসে গিয়েছিল। অর্ণব আশা হতো চোখে বাড়ির দিকে তাকিয়ে গাড়িতে যেয়ে উঠে বসলো। আনায়া মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামছে আর গুনগুনিয়ে গান গাইছে। সবার সামনে পড়লো আবির। আবিরকে দেখেও আনায়া না দেখার ভান করলো। নিজের মতো হেঁটে যেতে নিল। পিছন থেকে আবির বলে উঠল, এমনটা না করলেও পারতি বনু। অর্ণব বড্ড আশা নিয়ে এসেছিল। তোদের মাঝে কি হয়েছে জানি না, তবে একটা কথা বলবো, ছেলে হিসেবে অর্ণব মোটেও খারাপ ছেলে না। যা করবি ভেবেচিন্তে করিস। প্লিজ ভাইয়া, আমার আর এসব ভালো লাগছে না। আবির আর কিছু বলল না। আনায়াকে বলেও লাভ নেই, ওর যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে নিজের ভালো মন্দ বোঝার জন্য। আনায়া নিজের রুমে চলে গেল। আনায়া ঘুমিয়ে আছে গভীর ঘুমে, গায়ে চাদর জড়িয়ে রেখেছে। বিকেলের দিকে বৃষ্টি হয়ে ঠান্ডা অনুভব হচ্ছে। এমন সময় পাশে রাখা ফোনটা বেজে উঠল। আনায়া ঘুমের মাঝে ভ্রু কুঁচকে নিল। বালিশ কানে চেপে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল, কিন্তু লাভ হলো না। একের পর এক ফোন বেজে চলেছে। আনায়া বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলল, কে ভাই আপনি? এত রাতে কল দিয়ে মানুষের রাতের ঘুম হারাম করছেন। ভাই না, তোর ভবিষ্যৎ জামাই। আমি তো তোমার এক রাতের ঘুম হারাম করেছি, আর তুমি যে আমার শত শত রাতের ঘুম হারাম করে বসে আছো সে বেলায়। আনায়া থতমত হয়ে গেল। কি এলো? রাতের বেলায় কল দিয়ে কি সব আবল তাবল বকছে। আনায়া ফোন সামনে ধরল। অপরিচিত নাম্বার। আনায়া ভ্রু কুচকে ফেলল। আবল তাবল না বকে নাম বলুন, না হয় রাখছি আমি। অপর পাশ থেকে রাশ ভারী কণ্ঠে ভেসে এলো, রসিকদার। আনায়া হুড়মুড়িয়ে উঠে বসল। চোখের ঘুম যেন নিমিষেই কেটে গেল। সাথে সাথে কল কেটে দিল। নাম্বার ব্লক লিস্টে ফেলবে তার আগে মেসেজ এলো, নাম্বার ব্লক লিস্টে ফেললে খবর আছে বলে দিলাম। ফোন রিসিভ করো, কথা আছে। আর ফোন রিসিভ না করলে খবর আছে। হ্যাঁ, আনায়া রিপ্লাই দিল, ফোন রিসিভ করবো না, আপনি যা করার করেন। অতবার ফোন সাইলেন্ট করে ফের ঘুমের দেশে পাড়ি জমালো। কিছুক্ষণ পর আনায়ার মনে হচ্ছে ওর বিছানা সহ কাঁপছে। তার মানে কি ভূমিকম্প হচ্ছে? কিন্তু এই ভূমিকম্প যে থামার নামই নিচ্ছে না। আনায়া উঠে বসলো, এদিক ওদিক তাকালো। ভূমিকম্প হলে তো পাশে রাখা পানির গ্লাসের পানি কেঁপে উঠলো। সেটা হয়নি। তাহলে আনায়া খেয়াল করে দেখলো ওর ফোন বাজছে। একটু আগের নাম্বার থেকে কল এসেছে। আনায়া কেটে দিল। বার্তা এলো, 2 মিনিটের মাঝে ছাদে চলে আসবা, না হয় রুমে চলে আসবো। কিন্তু যদি চাও এই রাতের বেলা পর পুরুষ হয়ে তোমার রুমে না আসি, তাহলে বিবেচনা করো। আর যদি চাও আমি আসি, তবে আমার কোনো সমস্যা নেই।
আমি টুপ করে চলে আসবো। আনায়া শুকনো ঢোক গিলল। এখন কি করবে কিছুই মাথায় এলো না। ভাবতে ভাবতে কেটে গেল 2 মিনিট সময়। ফোন বেজে উঠল। আনায়া ভয়ে ভয়ে রিসিভ করলো। তুমি কি চাচ্ছ আমি তোমার রুমে আসি? এই রাতের বেলা একজন প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে গেলে সেটা কিন্তু মোটেও তোমার জন্য ভালো হবে না। তার উপর জানোই তো এমপিদের চরিত্র ভালো হয় না। আমি কি আসবো? শেষের কথাগুলো অর্ণব স্লো ভয়েসে বলল। আনায়া শিউরে উঠল। হুড়মুড় করে বলে উঠল, আমি আসছি, আপনার আসার দরকার নেই, আমি আসছি। কল কেটে গিয়ে সুন্দর মতো ওড়না চড়িয়ে ছুটল ছাদের দিকে। ছাদের দরজায় পা রাখতে চোখ পড়ল কালো রঙের টি শার্ট ট্রাউজার পরিস্থিত অর্ণবকে। ট্রাউজারের পকেটে হাত গুছিয়ে ছাদের দরজার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আনায়া ওকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভরকে গেল। পিপিলিকার মতো পিল পিল পায়ে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো। অর্ণব এক আনায়াকে ঠিক করে দেখে নিল। হুট করে আনায়ার বাহুতে ধরে ঘুরিয়ে ওকে রেলিং এর সাথে চেপে ধরল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি সমস্যা? ইগনোর করছো কেন? কি ভুল করেছি আমি যে ভুলের সাজা দিচ্ছ আমায়? আনায়া চুপ। তবে অর্ণব চুপ রইল না। তোমার পেছনে পাগলের মতো ঘোরাই কি তবে আমার অপরাধ? আমার মানুষ মনে হয় না? আরে একটা বিড়ালও যদি মানুষের পেছনে সারা দিন রাত ঘুরঘুর করে তাহলে সেই মানুষটার বিড়ালটার উপর মায়া হয়। আর আমি তো মানুষ, তাও তোমার আমার প্রতি মায়া হচ্ছে না? সারাটা দিন এদিক সেদিক ছোটাছুটি করেও সময় করে তোমার খোঁজ নেই, তাও তোমার আমার প্রতি মায়া জন্মায় না? এত কষ্ট দিয়ে কি শান্তি পাচ্ছ তুমি শুনি? আমি মানুষটাকে এতটাই খারাপ? আনায়া তো চুপ, ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে। অর্ণব খানিকটা জোরে আনায়ার বাহু চেপে ধরেছে। অর্ণবের সেদিকে খেয়াল নেই। কি হলো, উত্তর দাও। আনায়ার কোনো সারা শব্দ না পেয়ে অর্ণব থামল। নিজের রাগ কন্ট্রোল বার করার চেষ্টা করলো। আনায়া থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলল। প্রেয়সীর চোখে পানি দেখে রাগ গলে নিমিশেই জল হয়ে গেল। ব্যাকুল হয়ে উঠল প্রেয়সীর অশ্রু থামাতে। হ্যাঁ মেয়ে, কাঁদছো কেন? আমি কি তোমায় মেরেছি? তুমি আমায় ইগনোর করবে, কষ্ট দিবে, তারপর নিজেই কাঁদবে। এটা কোন ধরনের নিয়ম শুনি? আনার কান্না থামার নামই নেই, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। অর্ণব এই প্রথম মেয়েটাকে কাঁদতে দেখল। হাত বাড়িয়ে মুছিয়ে দিল অশ্রু, তাও গড়িয়ে পড়ছে। অর্ণব আর কোনো উপায় না পেয়ে আনায়াকে জড়িয়ে ধরল। আনায়ার কান্না এক নিমিষে থেমে গেল। নিজের অস্তিত্ব অর্ণবের বাহুডোরে উপলব্ধি করতে পেরে থমকে গেল। অর্ণব আনায়ার মাথায় হাত বলিয়ে দিতে দিতে শান্ত স্বরে শুধালো, আমায় ইগনোর করা করছো বলো? আমার তো কষ্ট হচ্ছে। তুমি কি আমার কষ্ট উপলব্ধি করতে পারছো না? আনায়ার সময় নিল, নিজেকে সামলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, রাজনীতি করা মানুষদের লাইফ রিস্ক থাকে, তাদের পেছনে শত্রুর অভাব নেই। যে কোনো সময় তাদের কিছু হয়ে যেতে পারে। না পেলে দুঃখ নেই, তবে পেয়ে হারানোর ভীষণ যন্ত্রণা। আমি আপনাকে হারাতে চাই না। অর্ণব যেন চমকালো, থমকালো, হতভম্ব হলো। ওর নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। এতক্ষণ কষ্ট লাগলেও এখন মনে আনন্দের দোলা দিয়ে যাচ্ছে। অর্ণবের মনে এক পশলা বৃষ্টি ছুঁয়ে গেল। প্রেয়সীর মুখে নিজেকে হারানোর ভয়ে তটস্থ হওয়ার কথাটা শুনে কার না ভালো লাগে। হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে দুজনকে। অর্ণব আনায়ের মাথাটা নিজের বুকে আরেকটু চেপে ধরে শুধালো, তুমি আমাকে হারানোর ভয় পাও মায়াবতী? ভালোবাসো আমায়? আনায়া নিজের মাথা অর্ণবের বুকে থেকে সরিয়ে নিল। সরে আসতে চাইল অর্ণবের বাহুবন্ধন থেকে। ওর কেমন অস্বস্তি হচ্ছে। তবে অর্ণব আনায়াকে ছাড়ল না। আনায়া অর্ণবের বুকে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলল, এই যে মিস্টার, ওখানেই থেমে যান। আগে বাড়লে দেখা যাবে খাদে পড়ে যেতে পারেন। থামবো কেন? এখন তো আগানোর সময়, প্রেয়সীর নিকটবর্তী হওয়ার সময়। আমি বলেছি আপনাকে হারাতে ভয় পাই, তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। যদি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়, এরপর দেখা গেল শত্রুতায় আপনিও অক্কা পেলেন, বিয়ের আগে বিধবা হতে হবে আমায়। আমি ভাই এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। অক্কা পেয়ে ভূত হয়ে ফিরে আসবো, তাও তোমার পিছু ছাড়বো না। আনায়া অর্ণবের বুকে ধাক্কা দিয়ে বলল, অসভ্য এমপি। এখনো তো অসভ্যতা করলামই না, এটাই অসভ্য তকমা দিয়ে দিলে। দিয়ে যেহেতু দিয়েছো, এখন আর সেটা তো প্রমাণ করতে হবে। মায়াবতী এত ভালোবেসে একটা নাম দিয়েছে আমায়। আর রেডি মায়াবতী? আনায়া অর্ণবের কথা মানে বুঝলো না, তাকে রইল অর্ণবের দিকে। অর্ণব একটু একটু করে ওর মুখ এগিয়ে আনছে আনায়ার দিকে। অর্ণব যখন খুবই কাছে, আনায়া তখন বিষয়টা বুঝতে পারল। তবে ততক্ষণে ওর নিজের ওপর কন্ট্রোল নেই। অর্ণব ওর খুবই কাছে। আনায়ার মনে হচ্ছে ও রোবট হয়ে গেছে। অর্ণবকে নিজের এতটা কাছাকাছি অনুভব করে খেয়েই হারিয়ে ফেলেছে।
অর্ণব অগ্রসর হচ্ছে ওর দিকে। আনয় ভয়ে চোখ বুজে নিল। সময় গড়ালো, তবে কিছুই অনুভব হলো না। আনয় ধীরে ধীরে চোখ খুলল। চোখের সামনে অর্ণবের মুখশ্রী ভেসে উঠল। অর্ণব একধারে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। আনয়কে তাকাতে দেখে বলল, আমার মায়াবতী হচ্ছে স্নিগ্ধ ও পবিত্র। আমি চাই না তার স্নিগ্ধতায় কলঙ্ক লাগুক। আজ হোক কাল হোক তাকে আমার হতেই হবে, তাই এত তাড়া নেই। আনয় অর্ণবের কথাগুলো শুনল, তবে কোনো প্রতি উত্তর করল না। দুজনের মাঝে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ আনায়ের কিছু মনে হতে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি ছাদে এলেন কি করে? মেন গেট তো আটকানো। পাইপ বেয়ে বেয়ে এসেছি। তুমি ভাবতে পারো একজন এমপি কতটা অসহায় হলে পাইপ পেয়ে প্রেয়সীর সাথে দেখা করতে আসে। কিন্তু যার জন্য এসেছি সে তো আর আমায় ভালোবাসে না, আমাকে হারানোর ভয়ও পায় না। সে ভয় পায় বিধবা হওয়ার। আনায়া বুঝলো অর্ণব ইচ্ছে করে এগুলো বলছে ওকে শোনানোর জন্য। তবে আনায়া তো এত সহজে তার এমপি সাহেবের কাছে ধরা দিবে না। আনায়া মিটিমিটি হেসে মনে মনে বলল, আনায়ার মনের কথা জানা এতটাও সহজ না এমপি সাহেব। তার জন্যে আপনাকে কষ্ট করতে হবে। মুখ ফসকে বলে ফেলেছি বলে কি ভেবেছেন আপনার প্রেমে হাবুডুবু খাবো? মোটেও না। অর্ণব আনায়াকে ছেড়ে দিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, মেঘেদের মাঝ থেকে উকি দিচ্ছে। আনায় মুগ্ধ চোখে চেয়ে আছে চাঁদের পানে, আর পাশে দাঁড়ানো অর্ণব এক মনে তাকিয়ে আছে তার মায়াবতী পানে। চাঁদের আলোয় মেয়েটার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। অর্ণব তো তার থেকে চোখই সরাতে পারছে না। চাঁদের আলো এসে পড়েছে আনার মুখশ্রীতে। কোমর সম খোলা চুল একটু পরপর হাওয়ার তালে তালে দুলছে। অর্ণবের ইচ্ছা করছে আনায়ার চোখগুলো ছুঁয়ে দিতে। দেহের মতো তাকিয়ে আছে আনায়ার দিকে। সময় গড়িয়ে চলেছে আপন গতিতে। আপনি বাড়ি যাবেন না? যাওয়া তো দরকার, তবে যেতে যে ইচ্ছে করছে না। সেটা বলে তো হবে না। আপনিও বাড়ি যান, আমিও রুমে যাই, ঘুম পাচ্ছে। অর্ণব কথা বাড়ালো না, চলে যেতে নিল। আনায়া থামিয়ে দিয়ে বলল, আপনাকে কষ্ট করে পাইপ বেয়ে যেতে হবে না। আপনি আমার সাথে আসুন, আমি দরজা খুলে দিচ্ছি। থাক, লাগবে না। আরে না বললেই কি হলো নাকি? পাইপ বেয়ে নামতে গিয়ে পরে কোমর ভাঙলে এদেশের নাগরিকরা বলবে আমি তাদের এমপির কোমর ভেঙে দিয়েছি। এদেশের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে আমি তো সেটা হতে দিতে পারি না। আপনি আসুন আমার সাথে। আনায়া আগে আগে যাচ্ছে, অর্ণব ওর পিছু পিছু আসছে। আনায়া দোতলায় নেমে আশেপাশে ভালো করে দেখে নিল। কেউ যদি দেখে ফেলে তাহলে আনায়ের মান সম্মান শেষ। যে ছেলেকে বিয়ে করবে না বলে রিজেক্ট করলো, তার সাথে ওকে এত রাতে দেখলে বিষয়টা ভালো দেখাবে না। না, আশেপাশে কেউ নেই। আনায় নেমে যেয়ে দরজা খুলে দিল। অর্ণবের যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে মায়াবতীর আশেপাশেই থেকে যেতে, কিন্তু সেটা যে সম্ভব না। কোন অধিকারে সে থাকবে? অর্ণব মনে মনে পণ করলো মায়াবতী তার ফলে একদিনের জন্য মেয়েটাকে সে নিজের থেকে দূরে থাকতে দিবে না। পারলে নিজের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে দিবে। অর্ণব দরজা দিয়ে বের হলো। অর্ণব চলে যাচ্ছে, আনায় তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হুট করে কি হলো? অর্ণব ফির এসে টুক করে চুমো দিল আনায়ের কপালে। অতবার ফিস ফিস করে বলল, শুভরাত্রি। শুভরাত্রি হবো বউ। অর্ণব চলে গেল। আনায় সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অর্ণব দৃষ্টিসীমার বাইরে যেতে আনায়ের ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। এমন সময় পিছন থেকে কেউ আনায়ের কাঁধে হাত রাখলো। আনায় ভয় পেয়ে গেল। এ সময় এখানে কে? ভয়ে কেঁপে উঠল। পিছনে তাকিয়ে দেখলো নীলিমা দাঁড়িয়ে আছে। তুমি? উফ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কেউ হুট করে কাঁধে হাত রাখে? তুমি এত রাতে এখানে কি করছো? আনায় আমতামতা করলো। এখন কোনো মতে সত্যিটা বলা যাবে না। আর বলো না, ঘুম আসছিল না, তাই ভাবলাম বাগানে যেয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। নীলিমার সন্দিহান চোখে তাকালো আনায়ার দিকে, চোখ ছোট ছোট করে বলল, কিন্তু আমি তো দেখলাম তুমি বাইরে উকিঝুঁকি দিচ্ছ। কারোর সাথে আবার প্রেম করছো না তো? সে এই রাতের বেলা দেখা করতে এসেছে নাকি? আরে ভাবি, কি যে বলো না, আশেপাশে দেখে নিচ্ছিলাম আর কি। অতপর হাই তুলে বলল, একার হাঁটতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে। আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ যাও, আমিও পানি নিয়ে রুমে যাই, আমারও ঘুম পাচ্ছে। আনায়া তড়িঘড়ি করে রুমে চলে এলো। দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। নীলিমার একটু আগে এলে আনায়ার কি হতো? ভাগ্যিস অর্ণব যাওয়ার পর এসেছে, নয় আনায়াকে লজ্জায় পড়তে হতো। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছে, এটাই অনেক। গধূলি বিকেলে প্রিয়তমার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। আশেপাশের অনেকে তাকে দেখে হাসছে।
অনেকে আবার তার ভালোবাসার জন্য তাকে বাহ বাহ দিচ্ছে। আবিরের সেদিকে নজর নেই, তার সকল মনোযোগ তো তার প্রিয়তমার পানে, যে এখন ফুলিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আবিরের 4টা বাজে আসার কথা, কিন্তু সে এসেছে 4:30টায়। সেজন্য শাস্তি স্বরূপ তাকে 5 মিনিট কানে ধরতে বলা হয়েছে। আবির কিছুক্ষণ অসহায় চোখে তাকিয়ে থাকলো, এরপর কোনো উপায় না পেয়ে কানে ধরল। অহনা মেয়েটা বড্ড শান্ত স্বভাবের। আবির যখন অর্ণবের সাথে ওদের বাড়িও যেত, অহনা তখন ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়ে। আবিরও বাচ্চা মেয়েটাকে ভালো লেগে যায়। কিউট, গুলুমুলু, টসটসে অহনাকে ওর কাছে পুরো রসগোল্লার মতো লাগে, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে। মেয়েটা এত কিউট কেন? আস্তে আস্তে আবির মন হারায় বন্ধুর বোনের কাছে। ধীরে ধীরে আবির কিশোর থেকে যুবক হলো, সে পিচ্চি অহনাও কিশোরী বয়সের পদার্পণ করলো। এখন সে ইন্টার 2nd ইয়ারের শিক্ষার্থী। একদিন অহনার সাথে একটা ছেলেকে দেখে আবিরের সহ্য হলো না, রিয়েক্ট করলো অহনার ওপর। সেদিন অহনা জিজ্ঞেস করেই বসলো, কোন অধিকারে আপনি আমাকে এত কিছু বলছেন, আমায় শাসন করছেন? কোন অধিকারে আপনি আমায় বকছেন? আবির চুপ রইল। কি বলবে সে? বলার মতো কি কোনো উত্তর তার কাছে আছে? নেই তো। কি হলো বলুন। আবির সেদিন দৃঢ় কণ্ঠে জবাব দিয়ে দিয়েছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি। অহনা অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির যে এত সহজে ওকে মনের কথা বলে দিবে অহনা ভাবতেই পারেনি। আবির কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না, গটগট করে পায়ে হেঁটে চলে গেল। সেদিনের পর থেকে আবির অর্ণবদের বাড়ি তো খুবই কম যেত। ও ভেবেছে অহনা হয়তো ওকে অপছন্দ করে, সেজন্যই যতটা সম্ভব নিজেকে দূরেই সরিয়ে রেখেছে। মাঝে কেটে গেছে 2 মাস। অহনা আবিরকে দেখতে না পেয়ে মিস করছে, তাকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। অহনা মাঝে মাঝে দরজায় দাঁড়িয়ে উকি ঝুঁকি দেয়, তবে আবিরের দেখা নেই। অহনা মন খারাপ করে নিজের রুমে ফিরে আসে। একদিন আবির অর্ণবদের বাড়ি এসে এদিক ওদিক না তাকে সোজা অর্ণবের রুমের দিকে হাঁটা দিল। অর্ণব ডেকেছে জরুরি কথা বলার জন্য। ড্রয়িং রুমের সোফায় বসে অহনা অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটার দিকে একবারও তাকালো না, ইগনোর করে সোজা চলে গেল। অহনা পিছন থেকে আবিরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবির অর্ণবের সাথে কথা বলে সিঁড়ি দিয়ে নামছে, নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিজের সামনে কারো অস্তিত্ব অনুভব করতে পেরে মুখ তুলে চাইল। অহনাকে সামনে দাঁড়াতে দেখে ফের মাথা নিচু করেই বলল, সামনে থেকে সরো। অহনা এক চুল পরিমাণও সরল না, ঠায় দাঁড়িয়ে রইল। কোমরে হাত গুজে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আপনি আমায় ইগনোর করছেন? ইগনোর করছি কোথায়? এই যে আগের মতো বাসায় আসছেন না, আসলে ও ভাইয়ার সাথে কথা বলেই চলে যাচ্ছেন। আশেপাশে কারো দিকে খেয়ালে দিচ্ছেন না। আশেপাশে কারো দিকে খেয়াল দেওয়ার কথা ছিল নাকি? ছিল না। হয়তো। আবির চলে যেতে নিলে অহনা মৃদু কণ্ঠে বলে উঠল, ভালোবাসি ভাইয়ার বন্ধু। আবিরের পা যেন সেখানেই থেমে গেল। অহনা কি সত্যি কথাটা বললো নাকি ওখানে ভুল শুনলো? আবিরের মনে হচ্ছে ওর কান্তদ্দা লেগে গেছে। নিজেকে সামলে কোনো মতে এগিয়ে এলো। অহনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? বললাম ভালোবাসি। সত্যি? সত্যি 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 3 সত্যি। সেকেন্ড 2 একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অতঃপর আবিরের খুশি দেখে কে ও পারে না খুশিতে লুঙ্গি ড্যান্স দেয়। এভাবেই শুরু আবির অহনার প্রেম কাহিনী। প্রেমের দীর্ঘতা যত বাড়ছে আবির যেন নতুন এক অহনাকে আবিষ্কার করছে। আগের অহনা বড্ড শান্ত, ভদ্র, কম কথা বলা, লাজুক স্বভাবের ছিল। আর এখন টাস টাস করে কথা বলে। আবির এদিক থেকে একটু সেদিক গেলেই ধমকধমকি আর শাস্তির শেষ নেই। আবির মাঝে মাঝে নিজেই ভুলে যায় ও বড় নাকি অহনা। মেয়েটা ওকে যেভাবে শাসন করে তাতে মনে হয় অহনাই আর বড়। কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, কথা বলতে পারবে না, সারাদিন তাকে সময় দিতে হবে। আবিরের বিন্দু মাত্র ইচ্ছে নেই অন্য মেয়েদের দিকে তাকানোর। তবে আবির একটু ব্যস্ত থাকলে হলো ম্যাডাম গাল ফুলিয়ে বসে থাকবে। তারপর আর কি, সরি বলে চকলেট দিয়ে তার রাগ ভাঙাতে হবে। আবির প্রথমে ভেবেছিল এমন ভদ্র মেয়ের সাথে প্রেম করলে ওর কথায় উঠবে বসবে। এখন ঘটনা হচ্ছে উল্টো। আবিরকে অহনার কথায় উঠবোস করতে হয়। আবির মাঝে মাঝে আফসোস করে বলে, কোন দুঃখে যে প্রেম করতে গিয়েছিলাম, এখন প্রেমিকার অত্যাচার সহ্য করছি। আগেই তো ভালো ছিল। ভাইয়ের বন্ধু হিসেবে কি সুন্দর ভদ্র মেয়ের মতো মিষ্টি স্বরে কথা বলতো, আর এখন কিছু বলার আগেই চুপ করিয়ে দেয়। হায় রে ফাটা কপাল আমার। আবির কান ধরে রেখেছে। পাক্কা 2 মিনিট হলে অহনার বেচারার প্রতি মায়া হলো।
আশেপাশে অনেক মেয়েরা আবিরের দিকে তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলছে, দুস্তু দেখ, ছেলেটা কি সুন্দর, গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য কান ধরে রেখেছে। ইস, আমার যদি এমন একটা বয়ফ্রেন্ড থাকতো। আরেকজন বলছে, ছেলেটা দেখতেও কি সুন্দর, একদম চকলেট বয় টাইপ। অহনার আগে গজগজ করছে, তবে আবিরকে কিছুই বলল না। আবিরকে কান ছেড়ে দিতে বললে আবির কান ছেড়ে অহনার গাল টেনে দিয়ে বলল, আমার কিউটি। দুজন গল্প করছে, এর মাঝে খাবার চলে এলো। অহনা আবির যে যার মতো খাচ্ছে। কি মনে করে অহনা আবিরের সামনে খাবার ধরল। আবির খাবারটা মুখে নিল, নিজ অহনাকে খাইয়ে দিল। ইচ্ছে করে এমনটা করেছে মেয়েগুলোকে দেখানোর জন্য। আবির ভালো করে বুঝলো অহনা এগুলো মেয়েগুলোকে দেখানোর জন্য করেছে। একটু আগে তার কানে কথাগুলো এসেছে, প্রিয়তমার বাচ্চামো স্বভাবে। আবির হাসল। এবারে নির্বাচনে যুবক নেতা অর্ণব শিকদারের বিপরীতে হেরে যাওয়া নিজাম আহমদকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে জানা গেছে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসার মাধ্যমে গড়েছেন তার টাকার সাম্রাজ্য। তার জন্য শত শত যুবক আজ মাদকে আসক্ত। গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর পুলিশ নিজাম আহমেদের গোডাউনে তল্লাশি চালালে সেখানে থেকে কয়েক কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেন। অতঃপর পুলিশ সকল প্রমাণের ভিত্তিতে নিজাম আহমেদকে গ্রেফতার করেন। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। প্রতিটা চ্যানেলে প্রচার হচ্ছে নিউজ। নিজাম আহমেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার বাড়ির আশেপাশে জমেছে সাংবাদিকদের ভিড়, সবাই লাইভ টেলিকাস্ট করছে। পুলিশ নিজাম সাহেবকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছেন। নিজাম সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একটা রুমে রাখা হয়েছে। সেখানে আগমন ঘটল অর্ণবের। অর্ণব পুরো তার স্টাইলে আছে। নিজাম আহমেদের বরাবর যেয়ে দাঁড়ালো, ঠোঁটের করে উপহাসমূলক হাসি ফুটে শুধালো, শ্বশুরবাড়ি কেমন লাগছে নিজাম সাহেব? নিজাম সাহেব দাঁত কিড়মিড়ি করে দিল। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। অর্ণবের হাসি যেন তার গায়ে জ্বালা ধরাচ্ছে। দাঁতে দাঁত চিপে বলল, এসব তোর কাণ্ড তাই না? এত সহজে বুঝে গেলেন? গুড। আমি ওর খুব দয়ালু মানুষ। ভাবলাম বুড়ো মানুষ অনেকদিন শ্বশুর বাড়ি যান না, তাই আপনাকে শ্বশুর বাড়ি ঘুরিয়ে আনি। ভালো করেছি না বলুন? তোকে আমি খুন করবো হারামজাদা। আমার সাম্রাজ্যে যার আগমন হবে তাকে আমি পথ থেকে সরিয়ে দেব। কি ভেবেছিস আমায় আটকে রাখবি? সেটা সম্ভব না। নিজাম সাহেব তেড়ে এসে কথাগুলো বললেন। অর্ণব খুব শান্ত কণ্ঠে বলল, বুড়ো বয়সে এত উত্তেজনা ঠিক না। এখন আপনার বউও বেঁচে নেই যে আপনার উত্তেজনা সামলাবে। যদিও আপনার মতো মানুষদের তো অভাব পড়বে না। সেসব বাদ দেই। একটু আগে যেটা বললেন সেটা জীবনেও করতে যাবেন না। অর্ণব শিকদার কিন্তু মোটেও ভালো লোক না। তাকে খুন করতে এসে যেন নিজের মরার ফাঁদে নিজেই না পা দেন। আর আমি মোটেও আমার বাবার মতো ভালো লোক নই। আমার বাবা ছেড়ে দিলেও আমি কিন্তু ছেড়ে দিব না। আপনার পাপের সাম্রাজ্য শেষ করতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। আর যে কয়েক বছর বাঁচতেন সেই হায়াতও কমে আসবে বলে দিলাম। সো মাইন্ড ইট। অর্ণব কথাগুলো বলে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বেরিয়ে এলো। সবে তো খেলা শুরু। ধ্বংসের খেলায় নামিয়েছে তাকে। এখন ধ্বংস তো নিশ্চিত। এখনো কত কিছু বাকি। অর্ণব শিকদারের সাথে লাগতে আসলে কি হতে পারে তা হারে হারে বুঝবে। আনায় বসে বসে বিরক্ত হচ্ছে। বিরক্তে কপাল কুঁচকে আসছে। এই যে সামনে বই রেখেও পড়া মাথায় ঢুকছে না। এর চেয়ে বিরক্তির বিষয় কি আছে? ইচ্ছে করছে বই টই ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে। কিন্তু এই রাতের বেলা সে যাবে কোথায়? দিন হলেও না হয় একটা কথা ছিল। আনায় বসে বসে বিরক্ত হচ্ছে। এমন সময় পাশে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে অসভ্য এমপি নামটা। আনায় ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। খুশি মনে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে এলো, কেমন আছো মায়াবতী? নিস্তব্ধতার মাঝেও জোরে জোরে বিট করছে আনার হৃদস্পন্দন। বেসামাল হচ্ছে মনের নিয়ন্ত্রণ। অপর পাশের মানুষটার কণ্ঠ আনার হৃদয়ে তুলেছে অনুভূতির ঝড়। এই ঝড় থেকে কি আনায় মুক্তি পাবে, নাকি তার সমস্ত কিছু এক নিমিষে গ্রাস করে ফেলবে? আনার জন্য বহু প্রতীক্ষায় বসেছিল মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য। আনার ভয় হচ্ছে অপর পাশের মানুষটা যদি বুঝে যায় তার আকুলতা। ওর কাছে মনে হলো মন আগিনায় যেন এক পশলা বৃষ্টি ছুঁয়ে গেল। এত মাতাল করা কেন মানুষটার কণ্ঠ? আনায় উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? মায়াবতীর কণ্ঠস্বর শুনলে অসুস্থ আমিটাও যেন এক ঝটকায় সুস্থ হয়ে যায়। ক্লান্ত আমিটার সকল ক্লান্তি দূর হয়ে যায়। মায়াবতীর সংস্পর্শে এলে অশান্ত আমিটা শান্ত হয়ে যায়।
কেন বলো তো? আমি কিভাবে জানবো বলুন? কারণ মায়াবতীর সংস্পর্শে মায়া আছে তাই। মায়াবতী তার মায়ার পরশে ভুলিয়ে দেয় সবকিছু। তার মায়ায় ঘায়েল হয়ে আমি মাঝে মাঝে নিজেকেই ভুলতে বসি। আনার মুখে যেন কুলো ফেটে গেল। অর্ণবের কথার বিপরীতে বলার জন্য ওর শব্দ ভাণ্ডার শূন্য। এই মানুষটার কথাগুলো এত মাধুর্যপূর্ণ কেন? তার সামনে শক্ত খোলসে থাকতে চাওয়া আনাও মানুষটার কথার মুগ্ধতায় পড়ে যায়।